ইতালিয়ান নাগরিক তাভেলা সিজার হত্যা রহস্য উদ্ঘাটনের দাবি ডিবির। সন্দেহভাজন ৩ হত্যাকারী সহ আটক ৪, মোটরসাইকেল জব্দ। একের পর এক নাশকতার ঘটনা ঘটলেও দেশের সামগ্রিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলার সময় এখনো হয়নি, মন্তব্য বিশ্লেষকদের। দীর্ঘমেয়াদে আতঙ্ক বাড়ার আশঙ্কা। প্রভাবশালীদের ছত্রছায়ায় মাদারীপুরের নদী থেকে চলছে অবৈধভাবে বালু উত্তোলন। ভাঙনের শিকার হচ্ছেন নদী পাড়ের মানুষ। বন্ধে উদ্যোগ নেওয়া হয়েছে দাবি প্রশাসনের। দিন দিন জনপ্রিয়তা পাচ্ছে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে গড়ে ওঠা পর্যটন রিসোর্টগুলো। বাড়ছে ভ্রমণ পিয়াসীর সংখ্যা, সহযোগিতার আশ্বাস পর্যটন কর্পোরেশনের। এবং টেক্সাসের পর এবার রাজনৈতিক আশ্রয়ের দাবিতে লুইজিয়ানায় আমরণ অনশন 10 বাংলাদেশি বন্দীর। মানব পাচারকারীদের শাস্তির দাবি মুক্তি পাওয়া 3 জনের। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না। ইতালিয়ান নাগরিক তাভেলা সিজার হত্যা রহস্য উদ্ঘাটনের দাবি করছে গোয়েন্দা পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত 3 সন্দেহভাজন হত্যাকারী সহ 4 জন আটক করা হয়েছে বলেও জানানো হয় গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে। এছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। আটককৃতরা হল ভাগ্নে রাসেল, চাকতি রাসেল, শুটার রুবেল এবং তামজিদ ওরফে শরীফ। গতরাতে ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ বিষয়ে বিস্তারিত জানাতে সকাল 11:30টার দিকে রাজধানীর মিন্টো রোডে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে ব্রিফিং করার কথা রয়েছে। এর আগে গত বৃহস্পতিবার সিসিটিভির ফুটেজ দেখে সন্দেহভাজন 3 হামলাকারীকে শনাক্ত করে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। ওই দিন থেকেই এই 3 হামলাকারীকে ধরতে অভিযান চালায় তারা। গত 28 সেপ্টেম্বর রাতে গুলশান 2-এর তাভেলা সিজারকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। পরদিন বাদী হয়ে গুলশান থানায় মামলা করেন তাভেলার সহকর্মী নেদারল্যান্ডস ভিত্তিক একটি এনজিওর এক কর্মকর্তা। এই মুহূর্তে রাজধানীর মিন্টো রোডের গোয়েন্দা পুলিশ কার্যালয়ের সামনে আছেন আমাদের রিপোর্টার খান মোহাম্মদ রুমেল। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রুমেল, 28 সেপ্টেম্বর ইতালিয়ান নাগরিক তাভেলা সিজারকে গুলশান এলাকায় গুলি করে হত্যা করা হয়। তো এই হত্যাকাণ্ডের পরপর কিন্তু মামলাটি তদন্ত করছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তো সেই ধারাবাহিকতায় আজকে সকালবেলা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে তারা 4 জনকে গ্রেফতার করেছে এবং গোয়েন্দা পুলিশ যেটি বলছে যে সেই 4 জনের মধ্যে 3 জন হচ্ছে হত্যার সঙ্গে জড়িত ছিল আর বাকি 1 জনকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে সহযোগিতা করার অভিযোগে। তো যে 4 জনকে গ্রেফতার করা হয়েছে তাদের নাম আমরা জানতে পেরেছি। তাদের মধ্যে একজনের নাম হচ্ছে ভাগ্নে রাসেল, অপরজন চাকতি রাসেল এবং আরেকজন হচ্ছে শুটার রুবেল এবং চতুর্থ যে ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে তার নাম হচ্ছে শরীফ। তো গোয়েন্দা পুলিশ আমাদেরকে যেটি জানিয়েছে যে ঢাকার বিভিন্ন জায়গা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং হত্যাকাণ্ডের কাজে ব্যবহৃত যে মোটরসাইকেল, সেই মোটরসাইকেলটিও কিন্তু গোয়েন্দা পুলিশ উদ্ধার করেছে বলে আজকে আমাদেরকে জানানো হয়েছে। তবে এখানে একটু জানিয়ে রাখি যে যখন তাভেলা সিজার হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে এর পরপরই আপনি জানেন যে ওই গুলশানের বিভিন্ন সড়কে যেসব সিসি ক্যামেরাগুলো ছিল সেসব সিসি ক্যামেরার ফুটেজ গোয়েন্দা পুলিশ সংগ্রহ করেছিল এবং সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে তারা আসামি শনাক্তের চেষ্টা করেছিল। তো তখন কিন্তু আমরা যেটি দেখেছিলাম যে সেই গোয়েন্দা পুলিশের সংগ্রহকৃত বিভিন্ন ফুটেজের একটি ফুটেজ আমরা দেখেছিলাম। সেই ফুটেজে কিন্তু আমরা দেখেছিলাম যে এই তাভেলাকে যেই জায়গাটিতে হত্যা করা হয় তার পরপরই কিন্তু একটি মোটরসাইকেলে করে 3 জন লোক একটি মোটরসাইকেলে করে পালিয়ে যায় এবং যেটি আমরা দেখেছিলাম যে ওই ফুটেজে যে 2 জন লোক হচ্ছে আপনার হত্যাকাণ্ডে গুলি ছুড়েছিল এবং একজন লোক মোটরসাইকেলটি স্টার্ট দিয়েছে মোটরসাইকেলে অপেক্ষা করছিল। তো গুলির ঘটনাটি ঘটার পরপরই বাকি 2 জন দৌড়ে গিয়ে সেই মোটরসাইকেলে উঠে এবং সেই মোটরসাইকেলটি নিয়ে তারা এখান থেকে পালিয়ে যায়। তো আজকে আমরা ধারণা করছি যে সেই সিসিটিভির ফুটেজ দেখেই হয়তোবা আজকে আসামিদেরকে শনাক্ত করা হয়েছে এবং মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। তো আমাদের কাছে প্রাথমিকভাবে এখন পর্যন্ত গোয়েন্দা পুলিশের কাছ থেকে এতটুকুই তথ্য এসেছে এবং এই বিষয়ে আপনি একটু জানিয়ে রাখি যে আজকে বেলা 11:30টার সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে ব্রিফ করবেন যে তারা আসলে এই হত্যাকাণ্ডে যে 4 জনকে গ্রেফতার করেছেন তাদের পেছনে কারা ইন্ধন দিয়েছেন কিংবা তাদের মদতদাতা কারা। কারণ এর আগে আমরা আপনাকে একটু জানাতে চাই যে তাভেলা হত্যাকাণ্ডের পর বিভিন্ন সময় কিন্তু আমরা গোয়েন্দা পুলিশের কাছ থেকে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সূত্রের কাছ থেকে আমরা যেটি জেনেছিলাম যে হত্যাকাণ্ডের
বিষয়ে তারা বিভিন্ন ধরনের কথা বলেছিলেন। তারা বলেছিলেন যে যারা হত্যা করেছে, হত্যাকারী ছাড়াও তাদের পিছনে কারা ইন্ধনদাতা আছে সেই বিষয়টিও তদন্তের আওতায় এসেছে এবং সেই বিষয়টিও তারা তদন্ত করছিলেন। এবং সবশেষ আপনাকে একটু জানাই যে গত সপ্তাহে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার একটি ব্রিফিং করেছিলেন। তো সেই ব্রিফিংয়ে কিন্তু তিনি জানিয়েছিলেন যে আসামিদেরকে তারা শনাক্ত করেছিলেন এবং তারা যেটি বলেছিলেন যে হত্যাকাণ্ডের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছিল এবং তারা যেটি বলেছিলেন যে কারা হত্যা করেছে এবং হত্যাকারীদের কারা মদত দিয়েছে, কারা ইন্ধন দিয়েছে, হত্যাকারীদের পিছনে কারা আছে সবকিছুই তারা উদ্ঘাটন করবেন। তো আমরা ধারণা করছি হয়তোবা আজকে আনুষ্ঠানিকভাবে যে ব্রিফিংটি দিবেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার, সেইখানে এই প্রশ্নগুলোর উত্তর আসবে। অর্থাৎ যে 4 জনকে তারা গ্রেফতার করেছে সেই 4 জনের মধ্যে বলা হচ্ছে যে 3 জন হত্যাকারী, অর্থাৎ 3 জন হত্যায় অংশ নিয়েছিল এবং বাকি 1 জনকে গ্রেফতার করা হয়েছে, অর্থাৎ 4 জনকে। তাহলে সেই 3 জন ছাড়া যে আরো 1 জনকে গ্রেফতার করা হয়েছে এই হত্যাকাণ্ডের ঘটনায় তার কি ভূমিকা ছিল, কিংবা এই হত্যাকারীদেরকে কারা ইন্ধন দিয়েছিল, এর পেছনে কারা মদত দিয়েছিল এবং কি উদ্দেশ্যে এবং কি কারণে তাভেলা সিজারকে হত্যা করা হয়েছিল, সেই প্রশ্নগুলোর উত্তর আমরা জানতে পারবো যখন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার তার ব্রিফিংটি দিবেন। তো এখানে একটু জানিয়ে রাখি যে এর আগে কিন্তু বিভিন্ন সময় আমাদেরকে বলা হয়েছিল যে তাভেলা সিজার হত্যাকাণ্ডটি ছিল একটি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড এবং যেটি বলা হয়েছিল যে এখানে কোনো জঙ্গি কোনো সংগঠনের কোনো সম্পৃক্ততা আছে কিনা, কিংবা হত্যাকাণ্ডের ধরন দেখে সেটি কোনো উগ্রবাদী সংগঠন হত্যাকাণ্ড ঘটিয়েছিল কিনা সেই ধরনের প্রশ্নও কিন্তু ছিল। তো আমরা কিন্তু তখন সেসব প্রশ্নের সরাসরি কোনো উত্তর পুলিশের কাছ থেকে পাইনি, তবে আজকে সেই প্রশ্নগুলোর উত্তর মিলবে আমরা তেমনটাই আশা করছি। আর এছাড়া আরেকটি প্রশ্ন কিন্তু আজকে এখানে উঠবে। আপনি জানেন যে তাভেলা সিজার হত্যাকাণ্ডের পর কিন্তু সাইট ইন্টেলিজেন্স গ্রুপ নামে উগ্রবাদ পর্যবেক্ষণকারী একটি সংস্থা একটি তথ্য দিয়েছিল যে আইএস এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে, সেই ধরনের তথ্য দিয়েছিল। কিন্তু বরাবরই কিন্তু গোয়েন্দা পুলিশ এবং সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছিল যে বাংলাদেশে আইএস এর কোনো অস্তিত্ব নেই। তো আজকের ব্রিফিংয়ে কিন্তু সেই ধরনের প্রশ্ন থাকবে যে আসলে ওই যেই দাবিটি ছিল সাইট ইন্টেলিজেন্স গ্রুপের, সেইটির কোনো সত্যতা যাদেরকে গ্রেফতার করা হচ্ছে তাদের কাছ থেকে জিজ্ঞাসাবাদে পাওয়া গেছে কিনা, কিংবা গোয়েন্দা পুলিশ সে ব্যাপারেও কোনো তথ্য জানতে পেরেছে কিনা, সেসব প্রশ্নের উত্তর আজকে আমরা সবাই জানার চেষ্টা করব যখন আনুষ্ঠানিকভাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার তার সংবাদ সম্মেলনে কথা বলবেন। তো ডিএমপির মিডিয়া সেন্টার থেকে আমার কাছে এখন পর্যন্ত এতটুকুই ছিল। স্বপ্না। দর্শক, ইতালি নাগরিক তাভেলা সিজার হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের দাবি করছে ডিবি পুলিশ। আর এই বিষয়ে বেলা 11:30টায় গোয়েন্দা পুলিশ কার্যালয়ে ব্রিফিং এর কথা রয়েছে। আর এই বিষয়ে আমাদের সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী রুমেল। এদিকে রাজধানীর পুরনো ঢাকার হোসেনি দালানে বোমা হামলার ঘটনার পর থেকেই এলাকায় বিরাজ করছে থমথমে অবস্থা। বোমা বিস্ফোরণের ঘটনায় চকবাজার থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেছে পুলিশ। পরে মামলার তদন্তের দায়িত্ব গোয়েন্দা পুলিশকে দেয়া হয়। ঘটনাস্থল পরিদর্শন শেষে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা জানিয়েছেন বিস্ফোরণ স্থলের কাছাকাছি একই স্থান থেকে বোমাগুলো ছোড়া হয়েছে। আর র্যাব মহাপরিচালক বলছেন এগুলো ছিল হাতে তৈরি সময় নিয়ন্ত্রিত বোমা। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। পুরনো ঢাকার হোসেনি দালানে বোমা বিস্ফোরণের পর পেরিয়ে গেছে 2 দিন। এ সময়ের মধ্যে সন্দেহভাজন হিসেবে 3 জনকে আটক করা হলেও শনাক্ত হয়নি দুর্বৃত্তরা। স্বাভাবিক হয়নি হোসেনি দালান ইমামবাড়ার পরিবেশও। প্রধান ফটকের সামনে এখন র্যাব পুলিশের কড়া পাহারা। নৃশংস এই ঘটনার পর এলাকার মানুষের কণ্ঠে ক্ষোভের আগুন। আর জড়িতদের দ্রুত চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি ইমামবাড়া কর্তৃপক্ষের। 400 বছরের ইতিহাস, এটা কখনো ঘটে নাই। এটা যে গোষ্ঠী করে থাকুক না কেন, অবশ্যই সেটা অন্যায় করেছে। ওদেরকে ধরে ঠিক আছে মানে মতন শাস্তি দেখ সরকার, ঠিক আছে, এটা আমরা চাই। মিছিলের পূর্বে কোনো ধরনের থ্রেট ছিল না। এরা নিশ্চয়ই উগ্রবাদী, এরা দেশকে অস্থিতিশীল অবস্থা পরিস্থিতি ফেলার জন্য এই কাজটা করেছে। রোববার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে র্যাব এবং গোয়েন্দা পুলিশের আলাদা 2টি দল। উদ্ধার করা হয় হাতে তৈরি বোমার 4টি পিন। ঘটনাস্থল পরিদর্শন করে হামলার ধরন ও প্রক্রিয়া সম্পর্কে নিশ্চিত হওয়ার চেষ্টা করেন গোয়েন্দারা। পিনগুলো উদ্ধারের পরে আমরা মোটামুটি 100% নিশ্চিত হলাম যে প্রত্যেকটা হ্যান্ডমেড গ্রেনেড বা আইডি এখান থেকেই ছোড়া হয়েছিল, এই কর্নার থেকে। যেহেতু জিনিসগুলি অত্যন্ত হালকা, এটা অত হালকা জিনিস এবং বেশি দূর থেকে নিক্ষেপ করা সম্ভব না, এটা কাছাকাছি থেকেই নিক্ষেপ করা হয়েছে। এর মধ্যে প্লাস্টিক এক্সপ্লোসিভ ছিল এবং ওই রিক্সার যে বল বিয়ারিং এটা ছিল ভিতরে। আর ফিউজটাকে একটা সার্কিটের মাধ্যমে ডিলে করানো হয়েছে এবং সাপোর্টেড বাই ব্যাটারিজ। দ্যাট ওয়াজ দ্য টেকনোলজি, যাতে করে আমাদের ধারণা যে দেখে মনে হয়েছে যে এটাকে ডিলে ফিউজ দিয়ে টাইমার দিয়ে ফাটানোর চেষ্টা করা হয়েছে। এদিকে বোমা হামলার ঘটনায় চকবাজার থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেছে পুলিশ। মামলায় সুনির্দিষ্ট কাউকে আসামি করা হয়নি। অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি সন্ত্রাস বিরোধী আইন 2009 সংশোধিত 2013 এর 6 ধারার মামলা দায়ের করা হয়েছে। বোমা হামলার সঙ্গে জড়িত প্রকৃত দোষীদের চিহ্নিত করতে প্রয়োজনে আহত ব্যক্তিদের সাক্ষ্য নেওয়া হবে বলেও জানান আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কর্মকর্তারা।
খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে হোসেনি দালান এলাকায় আছেন আমাদের রিপোর্টার তানিন মেহেদি। আমরা সেখানকার সবশেষ খবর জানতে চলে যাচ্ছি তার কাছে। তানিন। স্বপ্না, গত ৯ মহররম রাতে তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে হোসেনি দালান এলাকায় যে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে, সেই ঘটনায় কিন্তু এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য মতে ৩ জনকে আটক করা হয়েছে এবং গতকালকে পুলিশ বাদী হয়ে একটি মামলাও দায়ের করেছেন। যদিও আমরা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা যেমনটি বলেছিলেন যে যেই ৩ জনকে আটক করা হয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য, তাদের কাছ থেকে কিন্তু উল্লেখযোগ্য কোনো তথ্য আসলে তারা এখন পর্যন্ত পাননি। এবং পাশাপাশি গণমাধ্যম কর্মীদের প্রশ্ন ছিল যে আসলে তাদের সাথে কোনো রাজনৈতিক দলের কোনো সম্পৃক্ততা রয়েছে কিনা। তো আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা, র্যাব এবং পুলিশের যারা কর্মকর্তা রয়েছে, তারা বলেছে যে এখন পর্যন্ত তাদের সঙ্গে কোনো রাজনৈতিক পরিচয় বা রাজনৈতিক সম্পর্কের কথা তারা জানতে পারেনি। সবটা গতকালকে পর্যন্ত হোসেনি দালানের ভেতরে 32টি সিসিটিভি এখানে ছিল, কিন্তু আজকে সকালে আমরা এখানে এসে দেখেছি যে 16টি সিসিটিভি খুলে ফেলা হয়েছে। অর্থাৎ আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলে যেটা দেখেছিলাম যে এখানে 16টি সিসিটিভি এখানে কর্তৃপক্ষের পক্ষ থেকে রাখা হয়েছিল এবং বাকি যে 16টি ছিল সেই 16টি মূলত তাজিয়া মিছিল কে উপলক্ষ করে এখানে নিয়ে আসা হয়েছিল এবং যেগুলো খুলে ফেলা হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন কর্তৃপক্ষ। তো গতকালকে ডিবির যে বোম ডিসপোজাল ইউনিট যারা এখানে এসেছিলেন, তারা মোটামুটি নিশ্চিত হয়ে বলেছিলেন যে যেই হামলাটি হয়েছিল সেই হামলায় 2 জনের বেশি অংশ নেননি। তো আজকে আমরা দেখেছি যে সকালে কিছুক্ষণ আগে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন তারাও ডিবিকে এই তদন্ত কাজে সহায়তা করছে। তো পিবিআই এর ডিআইজি রয়েছেন জনাব মাহবুব সাহেব, তিনি কিছুক্ষণ আগে এসে যে এখানে যে কবরস্থান রয়েছে সেই কবরস্থানের ভেতরে পরিদর্শন করেছেন এবং তিনি যদিও আমাদের ক্যামেরার সামনে এখনো কোনো কথা বলেনি, তবে তিনি আমাদেরকে যেটি বলেছেন যে ঘটনার তদন্তে ডিবিকে সহযোগিতার জন্য মূলত তারা কাজ করে যাচ্ছেন। তো যেহেতু এই কবরস্থানের ভেতর থেকেই গ্রেনেড ছোড়া হয়েছিল, তো কিছুক্ষণ আগেও পিবিআই এর ডিআইজির নেতৃত্বে একটি তদন্ত দল তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তারা ডিবিকে সহযোগিতা করছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো স্বপ্না, এখনকার মতো এই ছিল আমার কাছে থাকা সবশেষ খবর। স্বপ্না। দর্শক, হোসেনি দালানের সামনে থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী তানিন মেহেদি। সম্প্রতি একের পর এক নাশকতার ঘটনা ঘটলেও দেশের সামগ্রিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলার সময় এখনো হয়নি বলেই মনে করছেন নিরাপত্তা বিশ্লেষক। শুধু নিরাপত্তা বাড়ানোই নয়, বরং অপরাধী চিহ্নিত করে শাস্তির আওতায় আনার উপর গুরুত্ব দিয়েছেন তারা। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বিস্তারিত তাফসির বাবুর রিপোর্টে। পরপর 2 বিদেশি হত্যাকাণ্ডের পর পুরো রাজধানী জুড়েই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে পুলিশ। গুরুত্বপূর্ণ সড়কে চেকপোস্ট বসিয়ে চলে তল্লাশি কার্যক্রম। এর মধ্যে গাবতলীর একটি চেকপোস্টে পুলিশের এসআই হত্যা এবং হোসনি দালানে বোমা বিস্ফোরণের ঘটনায় নতুন করে আলোচনায় আসে আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা সক্ষমতা। এখানে যে সক্ষমতা আমাদের নিরাপত্তা বাহিনী বহন করছে, তারা কি নিরাপত্তার শেষ পর্যায়টা কি প্রয়োগ করেছেন? সব বাহিনী এখনো মাঠে আসেনি নিরাপত্তা দেবার জন্য। সামগ্রিকভাবে জননিরাপত্তা উদ্বেগের মুখে পড়েছে কিনা আমি বলবো না। এদিকে নগর জুড়ে পুলিশের টহল ও তল্লাশি কার্যক্রম অপরাধ নিয়ন্ত্রণে সহায়ক হলেও দীর্ঘমেয়াদে তা নিরাপত্তা নিয়ে আতঙ্ক বাড়াতে পারে বলে সতর্ক করেছেন নিরাপত্তা বিশ্লেষকরা। এখন যে ধরনের তৎপরতা হচ্ছে, এটা তো দীর্ঘদিন চালিয়ে যাওয়া যাবে না। এই ধরনের চলতে থাকলে সেটাও কিন্তু বিদেশিদের জন্য একটা আস্থার সূচক হবে না। তদন্ত, গোয়েন্দা তৎপরতা এবং বিশেষ করে অপরাধীদের চলাফেরা এবং এগুলোর উপরে আমাদের নজরদারি বাড়াতে হবে। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, অপরাধীদের শাস্তির আওতায় এনেই নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন ঘটাতে চান তারা। ব্যাপক নিরাপত্তার মধ্যেও এই ঘটনা দুটি ঘটেছে, কিন্তু সেখান থেকে আমরা আমাদের এখন মূল লক্ষ্য হচ্ছে তাদেরকে ধরে আইনের আওতায় নিয়ে আসা এবং তাদের বিরুদ্ধে অল আউট এফোর্ট নেওয়া। এক্ষেত্রে প্রত্যেক এলাকাতেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বাড়তি সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে। রাজশাহীর পদ্মার পাড়ে এখন থেকে প্রবেশ করতে হবে টিকিট কেটে। নগরবাসীর ক্ষোভ, বিনোদন ব্যবস্থাকে জোরদার করতেই এই উদ্যোগ, দাবি সিটি কর্পোরেশনের। তাই তো সবাই বলে শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ।
সীমান্ত চুক্তি বাস্তবায়ন হওয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ লোকসভার সব সদস্যকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার পঙ্কজ শরণ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে তার মাধ্যমে এই ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। এ সময় ভারতের সঙ্গে অমীমাংসিত সব ইস্যুই দ্রুত সমাধান হবে বলে আশা প্রকাশ করেন শেখ হাসিনা। তিনি জানান, বিলুপ্ত শতাধিক ছিটমহলকে উন্নয়নের মূল ধারায় যুক্ত করতে কাজ করছে সরকার। এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্ত্বাবধানে উন্নয়ন কর্মকাণ্ড তদারকি করা হচ্ছে। মাদারীপুরে নদীগুলোতে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব। বছরের পর বছর প্রশাসনের নাকের ডগায় একটি প্রভাবশালী মহল চালাচ্ছে এ ব্যবসা। এতে ভাঙনে নদী পাড়ের মানুষ ঘরবাড়ি হারিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তবে এ ব্যাপারে কথা বলতে রাজি হয়নি বালু ব্যবসায়ীদের কেউ। এদিকে এই বালু উত্তোলন বন্ধে প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন সুশীল সমাজ। আর জেলা প্রশাসক বলছেন, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান অব্যাহত রয়েছে। সঞ্জয় কর্মকার, অভিজিতের তথ্য ও শাহাদাত আকনের তোলা ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। আড়িয়াল খাঁ নদীর মাদারীপুরের কালকিনির ফাঁসিয়াতলা লঞ্চঘাট এলাকায় পাশাপাশি 5টি ড্রেজার বসিয়ে কয়েক বছর ধরে প্রভাবশালী একটি মহল অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। একই অবস্থা জেলা শহরের লঞ্চঘাট এলাকারও। এখানে 3টি ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের ফলে শহর রক্ষা বাঁধে ধস দেখা দিয়েছে। সরকারের থেকে বলে না কি বলে আমরা তো বলতে পারি না, আমরা দেখি যে তারা বালি ভরে ভরে নিয়ে যায়। প্রশাসন কিছু টাকা পয়সা দেয়, টাকা পয়সা দিলে আবার চলে। তবে এ ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি বালু ব্যবসায়ীদের কেউ। এদিকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে বলে জানালেন জেলা প্রশাসনের শীর্ষ এই কর্মকর্তা। 30টার মতো মোবাইল কোড করেছি, 9,70,000 টাকার মতো জরিমানা করেছি যে আমার এই 2 মাস কর্মকালীন সময়ে, এবং 22 জনকে আমরা বিভিন্ন মেয়াদে জেল দিয়েছিলাম। মাদারীপুর সদরের আড়িয়াল খাঁ নদীর সদরের অংশে 3টি, কালকিনি অংশে 5টি ও শিবচর অংশে 7টি এবং কুমার নদীতে 4টি, পালর্দি নদীতে 5টি ও পদ্মা নদীর শিবচর অংশে অন্তত 4টি ড্রেজার দিয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। সময় সংবাদ, মাদারীপুর। যুক্তরাষ্ট্রের টেক্সাসের পর এবার রাজনৈতিকভাবে আশ্রয়ের দাবিতে লুইজিয়ানায় আমরণ অনশন করেছে 10 বাংলাদেশি বন্দী। এদিকে ডিটেনশন সেন্টার থেকে মুক্ত হয়ে এসে 3 বাংলাদেশি মানব পাচারকারীদের শাস্তির দাবি জানিয়েছেন। এভাবে দেশান্তরী হওয়ার চেয়ে দেশের সাধারণ জীবনযাপন অনেক ভালো বলে মন্তব্য তাদের। নিউ ইয়র্কের মানবাধিকার সংগঠনগুলোর দাবি, বাংলাদেশের সিলেট এবং রাজধানীতে মানব পাচারকারীরা বেশি সক্রিয়। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিসলুর পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক আশ্রয়ের দাবিতে টেক্সাসের এল পাসো ডিটেনশন সেন্টারে বাংলাদেশিদের অনশন শেষ হতে না হতেই এবার বেরিয়ে এলো বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে মানব পাচারের নতুন তথ্য। রাজনৈতিক আশ্রয় প্রার্থনা বাতিল হওয়া অনশনকারীদের প্রত্যেকেই দালালের মাধ্যমে গড়ে প্রায় 25 লাখ টাকার বিনিময়ে অবৈধ পথে আসে যুক্তরাষ্ট্রে। আমি তো মনে করেন আসছিলাম বাংলাদেশ থেকে দুবাই থেকে সাও পাওলো থেকে আর্জেন্টিনা থেকে বলিভিয়া থেকে ব্রাজিল থেকে আবার মনে করেন বিভিন্ন দেশ, পেরু, ইকুয়েডর। এখনো অনেক মানুষ রাস্তার মধ্যে আছে। কেউ যাতে এই রুটে না আসে, আমি তাদেরকে আহ্বান করব। এই অবস্থায় মানব পাচারকারীদের বিরুদ্ধে সামাজিকভাবে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সোসাইটি অফ নিউ ইয়র্ক সহ মানবাধিকার সংগঠনগুলো। এতদিন ওদের কাছে পাসপোর্ট ছিল না বলেই ওরা দেশে ওদের পাঠাইতে পারে না, এখন ওদের কাছে পাসপোর্ট দিবেন। এই পাসপোর্টের বিনিময়ে যদি ওদের দেশে পাঠাই দেওয়া হয় তাহলে ছেলে গেলে কি অবস্থা হবে? এই যে এই ডেঞ্জারাস পথে যারা বাংলাদেশ থেকে যে আদমরা এই পাচার করতেছে লোকগুলিরে, এদেরকে আপনারা বন্ধ করুন। এদিকে লুইজিয়ানা অঙ্গরাজ্যের জেনা শহরে লাসালে ডিটেনশন সেন্টারে বেশ কয়েকদিন ধরে অনশন করছে 10 বাংলাদেশি সহ 14 জন বন্দী। তাদের মুক্তির বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে মানবাধিকার সংগঠন ড্রাম। আমরা জানি না কি করে একটা লোককে ইমিগ্রেশন ডিটেনশনে 10 মাস, 1 বছর, 18 মাস, 2 বছর আটকে রাখে। এই প্রতিবাদে আসলে ওরা হ্যাঙ্গারি স্ট্রাইক করছে। বাংলাদেশ কনসুলেটের মধ্যস্থতায় যে হ্যাঙ্গারি স্ট্রাইক ভাঙা হয় এবং তাদের যে আশ্বাস দেওয়া হয়, আশ্বাসের কোনো লক্ষণ আমরা এল পাসোতে এখনো দেখছি না। যুক্তরাষ্ট্রে বিএনপিকে তৃতীয় স্তরের সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করায় ওই দলের পরিচয়ে রাজনৈতিক আশ্রয় প্রত্যাশীদের অধিকাংশের আবেদন নাকচ হয়ে যাচ্ছে। সম্প্রতি এমন আরও এক অভিবাসীর আবেদন নাকচ করে দেন টেক্সাস আদালত। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। স্বীকৃতিপ্রাপ্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। সেখানে আছেন রিপোর্টার ইজাজ শমিক। সেখানকার সবশেষ খবর জানতে আমরা চলে যাচ্ছি তার কাছে। ইজাজ।
হ্যাঁ, স্বপ্না, নন এমপিওভুক্ত এবং স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান প্রায় ৮,০০০ সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় রয়েছে। তো সেই নন এমপিওভুক্ত যেসব শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা আজকে শহীদ মিনারে সকাল ৮টা থেকে জড়ো হয়েছেন। তারা এই সকল প্রতিষ্ঠানে প্রায় ১ লক্ষাধিক শিক্ষক রয়েছেন যারা শিক্ষার্থীদের পাঠদান করেন। কিন্তু এই শিক্ষকরা, এই সকল প্রতিষ্ঠানের শিক্ষকরা আজকে সকাল ৮টার সময় কেন্দ্রীয় শহীদ মিনারে এসে জড়ো হয়েছেন। তারা এমপিওভুক্তির দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন, কিন্তু আন্দোলন করার পরেও তারা তাদের দাবি দেওয়া আসলে প্রধানমন্ত্রী দপ্তর বরাবর বা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে পারেননি, এটা তাদের ভাষ্য। সেজন্য আবার নতুন করে আন্দোলন শুরু করেছেন। আপনাকে বলে রাখি যে এই প্রায় এর আগে অর্থাৎ ২০১০ সালে সরকার প্রায় ১৬২৪টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করেছিল এবং তার পরবর্তীতে বলা হয়েছিল যে পর্যায়ক্রমে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান যে সকল স্বীকৃতিপ্রাপ্ত যে সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেগুলো পর্যায়ক্রমে এমপিওভুক্ত করা হবে। কিন্তু এখানে আগত শিক্ষকরা বলছেন যে এ পর্যন্ত যে প্রায় ৮,০০০ নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, এই সকল শিক্ষা প্রতিষ্ঠানে একটা শিক্ষা প্রতিষ্ঠানকেও এই ২০১০ থেকে ২০০৫ এই ৫ বছরে একটা শিক্ষা প্রতিষ্ঠানও এমপিওভুক্ত করা হয়নি এবং তারা দীর্ঘদিন ধরে এ ব্যাপারে শিক্ষামন্ত্রী, অর্থমন্ত্রী এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করেছেন। যোগাযোগ করার পরেও তাদেরকে আসলে সেই ধরনের কোনো আশ্বাস দেওয়া হয় নাই, যার দরুন তারা আবার আন্দোলনে নেমেছেন। আপনাকে বলে রাখি যে এখানে আগত যেসব শিক্ষকরা রয়েছেন সেই শিক্ষকরাই কিন্তু ২০১৩ সালে একবার আন্দোলন করেছিলেন। আপনার নিশ্চয়ই স্মরণ আছে, জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা প্রায় ১০-১২ হাজার মতো শিক্ষক তারা প্রেস ক্লাবের সামনে আন্দোলন করেছিলেন এবং সেই আন্দোলনে শিক্ষকদের আন্দোলনে পুলিশ বাধা দিয়েছিল এবং পরবর্তীতে তারা তাদের আন্দোলন শহীদ মিনারে এসে জড়ো হয়েছিলেন এবং শহীদ মিনারে আন্দোলন করেছিলেন এবং সেই আন্দোলনে সরকার কিন্তু তাদেরকে বাধা দিয়েছিল এবং পেপার স্প্রে করে সেই আন্দোলনকে থামিয়ে দেওয়া হয়েছিল এবং তার পরবর্তীতে শিক্ষামন্ত্রী সহ অর্থমন্ত্রী এবং সরকারের উচ্চ পর্যায় থেকে বলা হয়েছিল যে তাদের এই আন্দোলন মেনে নেওয়া হবে, অর্থাৎ তাদের দাবি মেনে নেওয়া হবে এবং তাদের আন্দোলনকে সেই জন্য তারা সেখানে থামিয়ে দিয়েছিলেন। কিন্তু এই ২ বছর অর্থাৎ ২০১৩ আন্দোলনের পর এই ২ বছর যে আশ্বাসটুকু দেওয়া হয়েছিল তাদেরকে এখন পর্যন্ত সেটি বাস্তবায়ন করা হয়নি, যার প্রেক্ষিতে নতুন করে আজ থেকে এই নন এমপিওভুক্ত শিক্ষকরা আন্দোলন শুরু করেছেন এবং তাদের একটাই এখন দাবি যে এই নন এমপিওভুক্ত যে ৮,০০০ স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করা হোক এবং আজকে আন্দোলন চলছে, গণ অবস্থান এই কেন্দ্রীয় শহীদ মিনারে, এটা সারাদিন ব্যাপী চলবে এবং ৫টার পরে তারা নতুন কর্মসূচি ঘোষণা করবেন। তো স্বপ্না, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। দর্শক, স্বীকৃতিপ্রাপ্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। আর এই বিষয়ে আমাদের সাথে যোগ দিয়েছিলেন ইজাজ শৌমিক। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন শহরের আশপাশে গড়ে উঠেছে পর্যটন রিসোর্ট। এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন রাজধানীর কাছাকাছি হওয়ায় এই রিসোর্টগুলোতে ভ্রমণ পিয়াসীর সংখ্যা প্রতি বছরই বাড়ছে। আর ২০১৬ সালের পর্যটন বর্ষ মাথায় রেখে অভ্যন্তরীণ পর্যটন খাতকে গতিশীল করতে সব রকম সুযোগ সুবিধা দিতে প্রস্তুত পর্যটন কর্পোরেশন। বিস্তারিত সানভীর রূপলের রিপোর্টে। তিলোত্তম রাজধানী ঢাকার এই ব্যস্ততার চিত্র প্রতিদিনের। এখানকার শহুরে বাস্তবতায় ঘড়ির কাঁটায় সূর্য ওঠে, সূর্য ডোবে, তবে জীবন চলে না। শত ব্যস্ততায় দিন আর রাতের তফাৎ মিলেমিশে একাকার। তবু হাঁপিয়ে ওঠা জীবনে একটু ফুরসত পেলে মন ছুতে চায় প্রকৃতিকে। এমন বাস্তবতা মাথায় রেখে পাখামেলা প্রকৃতির কাছ থেকে একটু আয়েশি ভ্রমণের জন্য শহরের কাছাকাছি অন্তত একদিনের জন্য হলেও পরিবার পরিজন নিয়ে দল বেঁধে ঘুরতে বেরিয়ে পড়েন অনেকে। এক একটি রিসোর্ট যেন সব সুবিধায় সাজানো গ্রাম। প্রায় ১২ জনের একটা গ্রুপ চলে আসছি, আর গ্রুপ ছাড়া এরকম জায়গাতে ভালো লাগে না। খুব নিরিবিল, খুবই ভালো লাগতেছে। সুইমিং পুল আছে, তারপর দোলনা আছে বাচ্চাদের, সবকিছু লেক আছে। বিভিন্ন প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানের জন্য অনেক কোম্পানিও বেছে নেন এসব স্থান। ভালো কিছু কোম্পানি আছে, তো ওনারা আবার ওয়ার্কিং ডেজে খুব ভালো আমাদের এখানে বড় বড় প্রোগ্রামগুলো হয়ে থাকে। ঢাকা থেকে যেতে যে সময়টা লাগে, আসতে যে সময়টা লাগে, ওই সময়ের মধ্যে দেখা যায় এখানে এসে ঘুরে খেয়ে দিয়ে বেরিয়ে
আবার ঢাকা চলে যেতে পারে। বেসরকারিভাবে গড়ে ওঠা ভ্রমণ স্পট ও রিসোর্টগুলোর জন্য প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস পর্যটন কর্পোরেশনের। প্রাইভেট সেক্টরগুলোকে এনকারেজ করা হচ্ছে, তারা যদি আগায় আসে আমরা তাদেরকে, তারা যে ধরনের সুযোগ সুবিধা চায় আমরা সেই সকল সুযোগ সুবিধা তাদেরকে প্রোভাইড করব। পর্যটন কর্পোরেশনের হিসেবে প্রতি বছর ৮০ লাখ স্থানীয় পর্যটক বিভিন্ন স্থানে ভ্রমণ করেন। শহর থেকে একটু দূরে ঢাকার আশপাশেই গড়ে উঠেছে বেশ কিছু রিসোর্ট। আর এসব রিসোর্ট শুধুমাত্র ভ্রমণ পিয়াসীদের প্রকৃতির কাছাকাছি টানে তাই নয়, ভূমিকা রাখছে অভ্যন্তরীণ পর্যটন শিল্প। সানবীর রূপল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। উন্মুক্ত বিনোদন কেন্দ্র রাজশাহীর পদ্মার পার ব্যবসা কেন্দ্রে পরিণত হতে চলেছে। এখন থেকে এখানে টিকিট কেটে প্রবেশ করতে হবে দর্শনার্থীদের। এতে নগরবাসী ক্ষোভ প্রকাশ করলেও সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের দাবি, বিনোদন ব্যবস্থাকে জোরদার করতেই এ উদ্যোগ। বিস্তারিত সাইফুর রহমান রকির রিপোর্টে। বড়কুঠি থেকে টিবাদ পর্যন্ত পদ্মাপার রাজশাহী নগরবাসীর কাছে সবচেয়ে বড় বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিত। এখানে প্রবেশে আগে ধরাবাঁধা কোনো নিয়ম ছিল না, কিন্তু এখন টিকিট কেটে পদ্মার সৌন্দর্য উপভোগ করতে হবে দর্শনার্থীদের। এ লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশন দরগাপাড়া মাজার থেকে লালন শাহ পার্ক পর্যন্ত 10 ফিট উঁচু করে পিলার দিয়ে ঘিরে দিচ্ছে। এতে পদ্মাপাড়ে নগরবাসীর উন্মুক্ত চলাফেরা বাধাগ্রস্ত হবে বলে মনে করেন তারা। সবসময় এখানে যাওয়া আসা করতাম, আমাদের একটা কোনো বাধা ছিল না। যদি সেই টিকিটের ব্যবস্থা করে তাহলে তো মানুষ এতটা আসার আর প্রয়োজন বোধ মনে করবে না। যতটুকু অবকাশ যাপন কেন্দ্র আছে আমার সেটা হচ্ছে না। সামাজিক সংগঠনের সাথে জড়িতরা বলছেন, এমন সিদ্ধান্তের কারণে দর্শনার্থী বিমুখ হয়ে পড়তে পারে পদ্মাপার। স্থানীয় জনগণ হয়তো সেখানে যাওয়া আসার সুযোগটা কমে যাবে। প্রতিদিন তাদের পক্ষে পয়সা দিয়ে টিকিট কেটে ভিতরে ঢুকে বসে থাকাটা কষ্টকর হবেই। অবশ্য সিটি কর্পোরেশনের দায়িত্বশীলরা বলছেন, পদ্মার সৌন্দর্য বর্ধনের জন্য এমন উদ্যোগ নেওয়া হয়েছে। মিনিমাম যেটি হয়তো 2 টাকা থেকে 5 টাকা এরকম একটা রেঞ্জের মধ্যে কিছু হতে পারে, তবে এটি ফাইনাল হয়নি। এখন এটি আরও আমাদের লোকজনের সাথে কথা বলে সিদ্ধান্ত নিতে হবে। সিটি কর্পোরেশন জানিয়েছে, নির্দিষ্ট এলাকার পদ্মার পার্কে কাঁটাতারে ঘিরতে খরচ হচ্ছে প্রায় 37 লাখ টাকা। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। শিশু সৌরভকে গুলি করে হত্যা চেষ্টা মামলায় গাইবান্ধার সুন্দরগঞ্জের সরকার দলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের জামিন নামঞ্জুর করেছেন আদালত। গতকাল বেলা 12:30টায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান এই আদেশ দেন। এর আগে বেলা 11:30টায় এমপি লিটনের জামিনের শুনানি শুরু হয়। পরে প্রায় আধা ঘন্টার শুনানি শেষে শিশু সৌরভকে হত্যা চেষ্টা মামলায় জামিন আবেদন নামঞ্জুর করে আদেশ দেন আদালত। গত বুধবার 2 মামলায় এমপি লিটনের জামিন আবেদন করেন তার আইনজীবীরা। এর আগে গত 2রা সেপ্টেম্বর সকালে গাইবান্ধার গোপালচরণ এলাকায় শিশু সৌরভকে পায়ে গুলি করে আহত করেন সুন্দরগঞ্জের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন। এ ঘটনার পরদিন সৌরভের বাবা বাদী হয়ে লিটনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। দুটি মামলার মধ্যে 271 যে 326, 307 ধারার যে মামলাটি বিজ্ঞ আদালত সেটা শুনানি অন্তে নামঞ্জুর করেছেন, আর 275 যে ঘরবাড়ি ভাঙচুর সংক্রান্ত মামলা, এই মামলাটাতে জামিনের আবেদনের বিষয়টা পরবর্তীতে আদেশ দিবেন মর্মে উনি জানিয়েছেন। ঝিনাইদহে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে কাভার্ড ভ্যানের ধাক্কায় 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 2 জন। ভোরে শৈলকুপা উপজেলার শ্রীরামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঝিনাইদহ কুষ্টিয়া মহাসড়কে বিকল হওয়া একটি বালিবাহী ট্রাকের মেরামত কাজ করছিলেন ট্রাকটির চালক ও হেলপার। এ সময় যশোরগামী একটি কাভার্ড ভ্যান পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হন ট্রাকের চালক আব্দুর রহমান ও কাভার্ড ভ্যানের চালক ডালিম হোসেন। আহত হন 2 হেলপার হাসান ও কবির। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। ট্রাকের ড্রাইভার বিকল অবস্থায় রাস্তায় দাঁড়িয়েছিল এবং সে ট্রাকের পিছনে এসে গাড়ি মেরামত করার চেষ্টা করছিল। এমন সময় কাভার্ড ভ্যান পিছন থেকে দ্রুত বেপরোয়া গতিতে চালায় আসে ওই ট্রাকের ড্রাইভারকে চাপা দেয়। ঘটনাস্থলে ট্রাকের ড্রাইভার মারা যায়। কাভার্ড ভ্যানের হেল্পার গাড়ি চালানোর দরুন এই দুর্ঘটনা ঘটছে। এই দুর্ঘটনায় ওই কাভার্ড ভ্যানের যে প্রকৃত ড্রাইভার ডালিম, সেও দুর্ঘটনাস্থলে মারা যায়। রাস্তায় দীর্ঘ যানজট থাকার পরও আইন প্রণেতারা উল্টো পথে গিয়ে নিজেরাই আইন লঙ্ঘন করছেন। এতে যানজট দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে, এমন মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
গতকাল সকালে রাজধানীর ব্র্যাক সেন্টারে গোল টেবিল বৈঠকে তিনি এই মন্তব্য করেন। বৈঠকে পিপিআরসির চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান বলেন, দেশে প্রচলিত আইনের দুর্বলতা এবং প্রয়োগের সীমাবদ্ধতা সহ বিভিন্ন কারণেই সড়ক দুর্ঘটনা কমানো যাচ্ছে না। সরকারি তথ্য মতে দেশে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় প্রায় 4,000 মানুষ মারা যান, আহত হন 8,000-এরও বেশি। আর এতে অর্থনৈতিক ক্ষতি জিডিপির প্রায় 1.6 ভাগ। তাই সড়ক দুর্ঘটনা কমাতে ড্রাইভার, মালিক ও যাত্রীদের সচেতন হওয়ার পাশাপাশি সবার সহযোগিতা চান মন্ত্রী। পাশাপাশি নতুন মোটর অধ্যাদেশ আইন সংশোধন করে পাশ করা হবে বলেও জানান তিনি। যা অ্যাক্সিডেন্ট হয় আমরা দেখি যে তার প্রায় 69% এই বাস এবং ট্রাক সূত্র ধরে হয়। সড়ক নিরাপত্তা একমাত্রিকভাবে করা সম্ভব নয় যদি না সড়কের আশেপাশের যে অর্থনৈতিক কর্মকাণ্ড সেটার সাথে মিলিয়ে এই বিষয়টা আমরা ঠিক করতে না পারি। ইম্পোর্টেন্ট লোকেরা, অসাধারণ মানুষেরা তারা রং সাইড দিয়ে যাচ্ছে। এরকম অনেক ল মেকার আইন মানেন না, ভঙ্গ করেন। আপনারাই আমার সাথে বৈঠক করে সিদ্ধান্ত নিলেন বাস ভাড়া এটা হবে, আমি তো চাপিয়ে দিই। সেই সিদ্ধান্ত কেন আপনারা ভায়োলেট করছেন বারবার? চিকিৎসক, জনবল ও যন্ত্রপাতির সংকটে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম। 50 শয্যা অবকাঠামো নির্মাণ কাজ শেষ হলেও সেবা কার্যক্রম শুরু হয়নি। এতে চরম দুর্ভোগে পড়েছে রোগীরা। অবশ্য স্থানীয় সংসদ সদস্য জানিয়েছেন আগামী 2 মাসের মধ্যে এর কার্যক্রম শুরু হবে। হোসেন আলীর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন হারুনুর রশিদ। ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটির অবকাঠামোগত উন্নয়ন সম্পন্ন হলেও 50 শয্যার কার্যক্রম শুরু হয়নি আজও। 3টি অ্যাম্বুলেন্স ও একমাত্র এক্সরে মেশিনটি নষ্ট হয়ে পড়ে আছে কয়েক বছর ধরে। নেই আল্ট্রাসোনোগ্রাম, ইসিজি সহ উন্নত প্রযুক্তির চিকিৎসা সুবিধাও। এছাড়া বন্ধ রয়েছে ডেন্টাল সেবা। এ অবস্থায় হাসপাতাল নিয়ে রোগীদের অভিযোগের শেষ নেই। আমরা যদি আসি তাহলে ঠিক কোনো ডাক্তার পাচ্ছি না, আর খাবার স্যালাইন আর গ্যাসের টেম্পারেচার আর কিছু পাই না আমরা। আমাদের এখানে ডাক্তার থাকলে কেউ কিছুক্ষণ ডিউটি করে চলে যায়, তারা প্রাইভেটে দেখে। এদিকে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান সমস্যা সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। আর স্থানীয় সংসদ সদস্য জানিয়েছেন আগামী 2-3 মাসের মধ্যেই হাসপাতালের 50 শয্যার কার্যক্রম শুরু হবে। স্থানীয়ভাবে আমাদের এমপি মহোদয়ের কাছে আমরা বলছি, উনি চেষ্টা করতেছেন। প্লাস আমরা প্রতি মাসে এখানে একটা রিপোর্ট পাঠাই। গৌরীপুর হেলথ কমপ্লেক্স 30 থেকে 50 করতে 9 কোটি টাকা স্যাংশন করা হয়েছে কোয়ার্টার সহ, এবং এটা একেবারে আধুনিক টাইপের হচ্ছে, যেখানে 4টে অপারেশন থিয়েটার আছে। গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন গড়ে 300-এরও বেশি রোগী বহির্বিভাগে চিকিৎসা নেন। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। চিকিৎসা সেবা দেওয়ার সময় গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে ডাক্তারদের কক্ষে চলছে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের অবাধ যাতায়াত। এতে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ রোগীদের। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। আর চিকিৎসা সেবা ব্যাহত হয় এমন কার্যক্রম থেকে বিরত থাকতে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন সিভিল সার্জন। ওবায়দুল ইসলামের তোলা ছবিতে হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট। গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালের সামনে সারি সারি মোটরসাইকেল, বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিদের। সকালে সেবা দেওয়ার সময় কখনো হাসপাতালের ভেতরে, আবার কখনো বাইরে তাদের আনাগোনায় ক্ষুব্ধ রোগীরা। চিকিৎসার সময় নিজ নিজ কোম্পানির ওষুধ সম্পর্কে ডাক্তারদের অবহিত করার কারণে ভোগান্তি বাড়ছে বলে অভিযোগ রোগী ও তাদের স্বজনদের। রিপ্রেজেন্টেটিভরা আগে যা মনে করেন যে লাইন ধরে, তারাই হলো তাদের সুযোগ সুবিধাটা তারাই ভোগ করে। রোগী দেখে 5টা, রিপ্রেজেন্টেটিভ ঢোকে 10টা। আর হাসপাতালের এ সমস্যার সমাধানে চিকিৎসকদের সাথে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের সাক্ষাতের জন্য সময় নির্দিষ্ট করার পরামর্শ সংশ্লিষ্টদের। যে চেম্বারে যাবে বা অথবা যে প্রতিষ্ঠানে কাজ করবে, সেই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ যদি বলে দেয় নির্দিষ্ট টাইম, এই সময় পর্যন্ত তুমি আমার প্রতিষ্ঠানে থাকতে পারো। আমরা চাচ্ছি যে আমাদের যারা রিপ্রেজেন্টেটিভ আছে বা আমরা যারা আছি, যাতে একটা অনার পাই, উইথ ডিউ অনার, যে আমরা একটা প্লেসে থাকলাম, একটা টাইমিংয়ে যে ভিজিট করে আসলাম, পেশেন্টের আমরা প্রবলেম হলো না। আর সিভিল সার্জন এ ব্যাপারে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেন। কঠোরভাবে নির্দেশ দেব যাতে 9টার পরবর্তীতে তারা যেন কোনো ক্রমে হাসপাতাল চত্বরে না থাকে। এটা সত্যি যদি এ ধরনের ঘটনা ঘটে থাকে, এটা আমাদের জন্য খুবই খারাপ বিষয় এবং আমরা এটা দ্রুত ব্যবস্থা নেব। গাইবান্ধায় বিভিন্ন ওষুধ কোম্পানির 130 জন প্রতিনিধি কর্মরত আছেন। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা।
বয়সন্ধিকালীন পরিবর্তন ও করণীয় সম্পর্কে সচেতন নয় বগুড়ার বেশিরভাগ কিশোর কিশোরী। বন্ধুর মতো মিশতে না পারায় বাবা মার কাছে শারীরিক ও মানসিক পরিবর্তনের কথা বলতে পারছে না তারা। আর পাঠ্যপুস্তকে এ বিষয়ে অন্তর্ভুক্ত থাকলেও খোলামেলা আলোচনা করতে পারেন না শিক্ষকরাও। মাজেদুর রহমানের তথ্য ও রবিউল ইসলাম রবির তোলা ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রাকৃতিক পরিবর্তনের কারণে শিশু থেকে কৈশোরে পা রাখলেও লজ্জায় নিজেদের শারীরিক মানসিক পরিবর্তন নিয়ে অভিভাবকদের সাথে খোলামেলা নয় অনেক কিশোর কিশোরী। তাই অনেক সময় নিজেদের পরিবর্তন নিয়ে দুর্ভাবনায় থাকতে হয় তাদের। বেশি শাইনেস বোধ হয়, তবে আমার ক্লোজ ফ্রেন্ডদের সাথে কথা বলি এবং দেখা যায় এখান থেকে আমরা একটা সমস্যার উত্তরণে আসতে পারি। আমাদের টিচাররা আমাদেরকে ক্লিয়ার করে না বলার কারণে আমাদের মধ্যে অনেক রকম দ্বিধাদ্বন্দ্ব থেকে যায় যে আমরা কি করব। আচরণ দেখে সন্তানের পরিবর্তন বুঝতে পারেন অনেক অভিভাবক। এ সময় তারা সন্তানের সাথে বন্ধুর মতো আচরণ করেন। অনেক সময় আমরা ফ্রেন্ডশিপে বসে এদেরকে বিদ্যা থাকি, বুঝিয়ে থাকি যে বাবা এইভাবে না এইভাবে তোমরা চলবা। এই সময়টা আমাদের বন্ধুত্ব স্বরূপ আচরণ করতে হয় বাবা মাদেরকে এবং আমরা সেটা করার চেষ্টা করি। পাঠ্যপুস্তকে এই বিষয়ে অন্তর্ভুক্ত থাকলেও খোলামেলা আলোচনা করতে পারেন না অনেক শিক্ষক। কো এডুকেশনে স্বতঃস্ফূর্ততার অভাবের কারণে তাদেরকে এই বিষয়গুলো টিচাররা পড়ায় না। যেটা সঠিক এই বিষয়টা ছাত্রছাত্রীদেরকে শিক্ষকদের বলা, যাতে এরা পরিবেশ থেকে কোনো ভুল কিছু না শিখে। জেলা প্রশাসনের তথ্য মতে বগুড়ায় 29,88,567 জন জনসংখ্যার মধ্যে কিশোর কিশোরীর সংখ্যা প্রায় 7 লাখ। সময় সংবাদ, বগুড়া। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে চলছে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠক। সকাল 10টায় শুরু হয় এই বৈঠক। এতে যোগ দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সহ মন্ত্রিসভার সদস্যগণ। আজকের বৈঠক থেকে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসেন ভূঁইয়ার সাংবাদিকদের ব্রিফ করার কথা রয়েছে। আইন মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বিরুদ্ধে খাদিজা নামে এক শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ করেছে তার পরিবার। শিশুটিকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বজনদের অভিযোগ, 1.5 বছর আগে আইন মন্ত্রণালয়ের আইন সহায়তা প্রকল্পের উপপরিচালক রফিকুল ইসলামের রাজধানী ঢাকার বাসায় গৃহকর্মীর কাজে নেয় মাগুরার শালিখা উপজেলার বাগডাঙ্গা গ্রামের সোলেমান সর্দারের 12 বছরের শিশুকন্যা খাদিজা। কাজে যোগ দেওয়ার পর থেকে রফিকুল ইসলামের স্ত্রী শামিমা জাহান সুমি তুচ্ছ অজুহাতে প্রায়ই তাকে নির্যাতন করতেন। চর থাপ্পড় সহ খুন্তির ছ্যাঁকা ও গরম পানি ঢেলে তাকে নির্যাতন করা হতো বলে জানিয়েছে নির্যাতিতা খাদিজা। নির্যাতনের এক পর্যায়ে গত বৃহস্পতিবার ঢাকা থেকে মাগুরায় বাবার বাড়িতে পালিয়ে যায় সে। পরে অসুস্থ অবস্থায় তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। দিয়ে তারপরে গরম পানি মুখ বেঁধে গরম পানি আমাকে ঢালছে, চুরি ঢুকাইতেছে, সেটা আমি বলছি। তারা যে ক্ষতিটা করেছে এই বিষয়টা আমি দর্শকের বড় এই বিষয় চাই। আমি দর্শকের বাসায় দিছিল রকিবুল ইসলাম মাসে 1000 টাকা দেয়, আর ওই 15 মাস মধ্যে আমার সঙ্গে দেখা করতে করিনি, আর 15 মাস পরে বলা দিলে আইসে নির্যাতন, আমি বাড়ি এসে দেখি নির্যাতন করার পরে আমি অসুস্থ, পরে আমি হাসপাতালে ভর্তি করেছি। দেশের বাইরের খবর। সিরিয়ার সংকট নিয়ে আলোচনার জন্য মিশরের রাজধানী কায়রোয় রাশিয়ার সঙ্গে একটি বৈঠকে বসার প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র সমর্থিত আসাদ বিরোধী বিদ্রোহী বাহিনী ফ্রি সিরিয়ান আর্মি এফএসএ। বিদ্রোহী দলটি গণমাধ্যমকে জানায় এফএসএ তাদের কর্মপরিকল্পনা ও অবস্থা নিয়ে মস্কোর সঙ্গে আলোচনা করতে প্রস্তুত আছে। তবে বৈঠকের নির্দিষ্ট কোনো সময়সীমা তারা জানায়নি। সিরিয়ায় আইএস মোকাবেলায় রাশিয়া এফএসএ-কে সহায়তা দেওয়ার কথা জানালো বিদ্রোহী দলটি শিগগিরই এ বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য মস্কোর সঙ্গে একটি বৈঠক করার আগ্রহ প্রকাশ করে। তবে এ বিষয়ে মস্কোর পক্ষ থেকে এখনো কোনো সিদ্ধান্তের কথা জানানো হয়নি। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুরোধে গত 30 সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত আইএসের 8 শতাধিক অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালায় রাশিয়া। সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের আগে আইএস উৎখাতই সিরিয়ার সরকারের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন রুশ আইন প্রণেতা সের্গেই গেভরিলভ। প্রেসিডেন্ট বাশার আল আসাদ আগাম নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত বলেও জানান তিনি। শনিবার সিরীয় প্রেসিডেন্টের সঙ্গে এক বৈঠক শেষে একথা বলেন সের্গেই গেভরিলভ। সংসদীয় নির্বাচন অনুষ্ঠানের আগেই সিরিয়ার সংবিধান সংস্কার এবং প্রেসিডেন্সিয়াল নির্বাচনের বিষয়েও বাশার আল আসাদ রাজি বলে গণমাধ্যমকে জানান তিনি।
তবে জঙ্গি গোষ্ঠী আইএসকে নির্মূল না করা গেলে এর কোনো কিছুই সম্ভব হবে না এমন মন্তব্য করে এই রুশ আইন প্রণেতা বলেন, বর্তমানে জঙ্গিবাদ নির্মূলই সবার একমাত্র লক্ষ্য হওয়া উচিত। বাশার আল আসাদের সঙ্গে বৈঠক করতে শুক্রবার দামেস্কে পৌঁছান রাশিয়ার কমিউনিস্ট পার্টির এই নেতা। ইন্দোনেশিয়ার সালাওয়েসি দ্বীপের একটি পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 12 জন মারা গেছেন। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরও অন্তত 32 জন। রোববার দ্বীপের উত্তরাঞ্চলীয় এলাকা মানাডোর একটি পানশালায় দ্বিতীয় তলায় আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তৃতীয় তলায় আটকা পড়েন অনেকে। পরে দমকল বাহিনীর সদস্যদের সহায়তায় উদ্ধার করা হয় তাদের। তীব্র ধোঁয়ায় দম বন্ধ হয়ে 12 জন মারা গেছেন বলে জানিয়েছে দমকল কর্তৃপক্ষ। তবে আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানাতে পারেনি তারা। ইরাকে আইএসের হাত থেকে জিম্মিদের উদ্ধারে মার্কিন সেনা ও কুর্দি বাহিনীর অভিযানের একটি ভিডিও প্রকাশ করেছে কুর্দিস্তানের আঞ্চলিক নিরাপত্তা কাউন্সিল। অভিযানে অংশ নেয়া এক সেনা সদস্যের হেলমেটে লাগানো ক্যামেরায় ধারণ করা হয় এই অভিযানের ভিডিও। ভিডিওর সঙ্গে প্রকাশিত বিবৃতিতে কুর্দিস্তানের আঞ্চলিক নিরাপত্তা কাউন্সিল জানায়, বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা 2টার দিকে আইএস নিয়ন্ত্রিত হাউ ইজা এলাকায় চালানো হয় এই অভিযান। এতে অংশ নেন 48 কুর্দি পেশমার্গা যোদ্ধা ও 30 জন মার্কিন সেনা সদস্য। অভিযানে যৌথ বাহিনীর হাতে নিহত হয় 20 আইএস সদস্য, আটক করা হয় 6 জঙ্গিকে। জিম্মি অবস্থা থেকে উদ্ধার করা হয় 69 জনকে। জঙ্গিদের সঙ্গে বন্দুকযুদ্ধে আহত হন 3 জন কুর্দি যোদ্ধা। লা লিগার খবর। বার্সেলোনার ঘরের মাঠ নু ক্যাম্পে এইবারের বিপক্ষে লুইস সুয়ারেজের হ্যাট্রিকে 3-1 গোলে জয় পেয়েছে স্বাগতিকরা। আরেক ম্যাচে নিজেদের মাঠে ভ্যালেন্সিয়াকে 2-1 গোলে হারিয়ে টেবিলের 3 নম্বরে উঠে এসেছে অ্যাথলেটিকো মাদ্রিদ। এবারের মৌসুমের শুরুটা ভালো করা এইবারকে শুরু থেকেই চাপের মুখে রাখে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা। তবে এরই মাঝে ম্যাচের 10 মিনিটে বার্সেলোনার রক্ষণভাগকে ফাঁকি দিয়ে প্রতিপক্ষের স্ট্রাইকার বোর্জা বাস্টন দলকে এগিয়ে নেন। এরপর গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে কাতালানরা। ম্যাচের 21 মিনিটে উরুগুয়ের ফুটবলার লুইস সুয়ারেজের গোলে সমতায় ফিরে লুই এনরিকের শিষ্যরা। বিরতি থেকে ফিরে 48 মিনিটের সময় সতীর্থ নেইমারের বাড়িয়ে দেওয়া বলকে জালে পাঠালে 2-1 এগিয়ে যায় বার্সেলোনা। ম্যাচের শেষ 10 মিনিটে ডিফেন্ডার মাস্টেরানো লাল কার্ড দেখে মাঠ ছাড়ার পর 5 মিনিট বাকি থাকতে গোল করে এবারের মৌসুমের প্রথম হ্যাটট্রিক করেন সুয়ারেজ। এ জয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে সমান 19 পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে কাতালানরা। শেখ কামাল ক্লাব কাপের খবর। কলকাতা মোহামেডানকে 2-1 গোলে হারিয়ে শেখ কামাল ক্লাব কাপের সেমিফাইনালে উঠেছে ঢাকা মোহামেডান। 3 ম্যাচ শেষে মোহামেডানের সংগ্রহ 6 পয়েন্ট। আগামী 28 অক্টোবর দ্বিতীয় সেমিফাইনালে কলকাতা ইস্ট বেঙ্গলের মুখোমুখি হবে ঢাকা মোহামেডান। দুই বাংলার মোহামেডানের ঐতিহ্যের লড়াইয়ে শেষ হাসি হাসবে কে, ঢাকা মোহামেডান না কলকাতা মোহামেডান? এই নিয়ে টান টান উত্তেজনা ছিল দর্শকদের মাঝে। আসরে 1 জয় ও 1 হারে সেমিতে উঠতে হলে ড্র করলেই চলতো ঢাকার জায়ান্টদের। আর কলকাতা মোহামেডানের সামনে জয় ভিন্ন কোনো পথই খোলা ছিল না। বাঁচা মরার এ লড়াইয়ে শুরু থেকেই সমানে সমান লড়েছে দুদল। অনেকদিন কোনো আন্তর্জাতিক আসরে সাফল্যের দেখা পায়নি মোহামেডান, তাই জয়ের আকাঙ্ক্ষাটা তাদের একটু বেশিই দেখা গেল মাঠে। তার ফলও এসেছে 17 মিনিটে। পিটারের দুর্দান্ত গোলে বাঁধ ভাঙা আনন্দে মেতে ওঠে জসিমউদ্দিন জসি শিষ্যরা। 1-0 লিড পায় মোহামেডান। তবে 44 মিনিটেই আবারও স্তব্ধ মোহামেডান সমর্থকরা। কাজিমের গোলে ম্যাচে সমতা আনে কলকাতা মোহামেডান। 1-1 সমতায় বিরতিতে যায় দুই মোহামেডান। বিরতির পর 69 মিনিটে দীপক কলকাতা মোহামেডানকে এগিয়ে নেওয়ার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। ব্যবধান গড়ার সুযোগ পেয়েছিলেন ঢাকা মোহামেডানের ফরোয়ার্ডরাও, কিন্তু কোনো চেষ্টাই চূড়ান্ত গোলে রূপ নেয়নি। ম্যাচ যখন নিশ্চিত ড্রয়ের পথে, তখনই বাজিমাত করলেন প্রথম গোলের নায়ক সেই পিটার। শেষ বাঁশি বাজার কয়েক মিনিট আগে কলকাতা মোহামেডানের গোলরক্ষক বিল্লালের ভুলের সুযোগে গোল করে দলকে 2-1 এগিয়ে দেন তিনি। আর তাতেই আনন্দযজ্ঞে মেতে ওঠে ঢাকা মোহামেডান। দুর্দান্ত 2 গোলে ম্যাচ সেরার পুরস্কারও পেয়েছেন পিটার। আর হেরে এবারের মতো আসর থেকে বিদায় নিয়েছে কলকাতা মোহামেডান। পারভিন আক্তার, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ইতালিয়ান নাগরিক তাভেলা সিজার হত্যা রহস্য উদ্ঘাটনের দাবি ডিবির। সন্দেহভাজন 3 হত্যাকারী সহ আটক 4। মোটরসাইকেল জব্দ।
একের পর এক নাশকতার ঘটনা ঘটলেও দেশের সামগ্রিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলার সময় এখনো হয়নি, মন্তব্য বিশ্লেষকদের। দীর্ঘমেয়াদে আতঙ্ক বাড়ার আশঙ্কা। প্রভাবশালীদের ছত্রছায়ায় মাদারীপুরের নদী থেকে চলছে অবৈধভাবে বালু উত্তোলন। ভাঙনের শিকার হচ্ছেন নদীপাড়ের মানুষ। বন্ধে উদ্যোগ নেওয়া হয়েছে দাবি প্রশাসনের। দিন দিন জনপ্রিয়তা পাচ্ছে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে গড়ে ওঠা পর্যটন রিসোর্টগুলো। বাড়ছে ভ্রমণ পিয়াসীর সংখ্যা, সহযোগিতার আশ্বাস পর্যটন কর্পোরেশনের। এবং টেক্সাসের পর এবার রাজনৈতিক আশ্রয়ের দাবিতে লুইজিয়ানায় আমরণ অনশন 10 বাংলাদেশি বন্দীর। মানব পাচারকারীদের শাস্তির দাবি মুক্তি পাওয়া 3 জনের। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গেই থাকুন সময়ের।